নমস্কার, আমি রয়েছি স্বর্ণালী। শুরু করছি আরো 12। সিরিয়ায় পতন প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। সিরিয়ার প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ইতিমধ্যে। আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা সকাল থেকেই দেখেছি বিদ্রোহীরা আজ সিরিয়ার রাজধানীর দামাস্কাসে ঢুকে পড়েছিলেন এবং তারপরে বিদ্রোহের মুখেই এবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন। বিদ্রোহের মুখেই দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। সিরিয়ার প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ইতিমধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, সিরিয়ার সরকারের পতন এবং যেমনটা জানা যাচ্ছে যে সিরিয়া ছেড়ে কিন্তু পালিয়ে গিয়েছেন ইতিমধ্যেই প্রেসিডেন্ট আসাদ। আপনাদের জানিয়ে রাখি, বিদ্রোহীরা আজ সকাল থেকেই রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছেন বলে জানানো হয়েছিল এবং তার পরবর্তীতেই যেমনটা জানা যাচ্ছে, সর্বশেষ আপডেট আপনাদের দিয়ে রাখি যে বিদ্রোহের মুখেই কিন্তু দেশ ছেড়ে ইতিমধ্যেই পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান ঘটেছে, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। এর আগেও আমরা দেখেছি একেবারে সম্প্রতি যে 5ই আগস্ট বাংলাদেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন এবং এক দীর্ঘ সময়ের এক বিদ্রোহের পরবর্তীতেই কিন্তু দেশ ছেড়ে পালিয়েছিলেন এবং তারপর এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে বিদ্রোহের মুখেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে বিদ্রোহীদের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন ধরেই কিন্তু যে বিদ্রোহীরা রয়েছেন তারা সিরিয়া দখল করছিল ক্রমাগত এবং বিভিন্ন জায়গায় সেই উত্তেজনার আঁচও কিন্তু ছড়িয়েছিল এবং আজ সকাল থেকেই সিরিয়ার যে রাজধানী অর্থাৎ দামাস্কাস, সেখানেও একাধিক জায়গায় ছড়িয়ে পড়েন বিদ্রোহীরা এবং সেই বিদ্রোহের মুখে পড়েই দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান হয়েছে বলে এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। সিরিয়ায় পতন প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। বিদ্রোহের মুখেই দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? সিরিয়ার সামগ্রিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সামগ্রিক পরিস্থিতি খুব স্বাভাবিকভাবেই খুব অস্থির। বিদ্রোহ মুখে পড়ে দেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর, কিন্তু কোথায় পালিয়েছেন, কোথায় গিয়ে আশ্রয় নিয়েছেন বা দেশের মধ্যেই রয়েছেন হ্যাঁ জয়ন্তদা, হচ্ছে সবচেয়ে বড় যে সেনা জেল রয়েছে দামাস্কাসে, সেই সেনা জেল মুক্ত হয়ে গেছে। সেখান থেকে সব লোক বেরিয়ে পড়ছেন যারা জেল বন্দী ছিলেন। পুরো একটা অরাজক অবস্থার মধ্যে পড়েছে এবং দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গাজী জলিল, যিনি প্রাইম মিনিস্টার দেশের, তিনি বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করবেন বলে ইতিমধ্যেই বিদ্রোহীদের যে নেতা জোলানিকে সেটা তিনি জানিয়েও দিয়েছেন, এমন একটা বার্তাও দিয়েছেন। আর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিমানবন্দর ফাঁকা করে দেওয়া হয়েছে এবং সমস্ত উড়ান বাতিল। এই অবস্থায় সব মিলিয়ে একটা কি বলবো বিশৃঙ্খল একটা পরিস্থিতির মধ্যে রয়েছে সিরিয়া। আমরা এর সঙ্গে মিল পাচ্ছি অনেকটা যে গত অগস্ট মাসে যেভাবে বিদ্রোহের মুখে পড়ে বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন গোপনে, ভারতে তিনি আশ্রয় নিয়ে রয়েছেন এখন। তো তার সঙ্গে অনেক মিল রয়েছে, কারণ সেক্ষেত্রেও দেখা গেছে যে সমস্ত জেলখানা খুলে দেওয়া হয়েছিল, সমস্ত থানা
প্রায় ফাঁকা হয়ে যায় এবং পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার ফলে এই মুহূর্তে সিরিয়ায় একটা আইন শৃঙ্খলার অবনতির একটা লক্ষণ দেখা দিয়েছে বলে আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আমাদের জানিয়ে রাখি, সিরিয়ায় এবার আল আসাদের যে নেতৃত্বাধীন সরকারের পতন ঘটল এবং যেমনটা জানা যাচ্ছে একেবারে বিদ্রোহীদের যে বিদ্রোহের মুখে পড়েই কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি পালিয়ে গিয়েছেন, অর্থাৎ দেশ ছেড়ে দিয়েছেন। এবং যেমনটা জানানো হচ্ছে বিদ্রোহীদের পক্ষ থেকে যে একেবারে 5 দশকের যে শাসন ক্ষমতা তার কিন্তু অবসান হয়েছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে থেকেই কিন্তু সিরিয়ার বিভিন্ন জায়গা দখল করছিল বিদ্রোহীরা এবং আজ সকাল থেকেই একেবারে সিরিয়ার যে রাজধানী অর্থাৎ দামাস্কাস, সেই দামাস্কাসের একাধিক অংশ ঘিরে ফেলেন এই বিদ্রোহীরা এবং অবশেষে কিন্তু তারা যেমনটা জানা যাচ্ছে যে সিরিয়ায় পতন হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের, তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা যাচ্ছে। অবশ্যই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তা একেবারেই বিশৃঙ্খল হয়ে উঠেছে সিরিয়ায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কলকাতা টিভির পর্দায়। আপনাদের জানিয়ে রাখি, সিরিয়ায় পতন হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। আজ সকাল থেকেই আমরা দেখছিলাম যে বিদ্রোহীরা একের পর এক দামাস্কাসের অর্থাৎ রাজধানী দামাস্কাসের দিকে এগোচ্ছিলেন এবং একাধিক অংশ তারা দখল করেছিলেন। এবং যেমনটা জানা যাচ্ছে, সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে রাখি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আর এবার নজর রাখবো রাজ্যের খবরের দিকে। বসিরহাটে মৃত ছাত্রীর বাড়িতে মহিলা কমিশন। 4 দিন নিখোঁজ থাকার পর শনিবার পুকুর থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে মহিলা কমিশন। পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছে ইতিমধ্যেই মহিলা কমিশন। বসিরহাটে মৃত ছাত্রীর বাড়িতে মহিলা কমিশনের যে প্রতিনিধিরা তারা গিয়ে পৌঁছেছেন। 4 দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার পুকুর থেকে সেই ছাত্রীর দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে আজ কথা বলেন মহিলা কমিশনের যারা সদস্যরা রয়েছেন, তারা যে প্রতিনিধিরা তারা বসিরহাটে গিয়েছেন, তারা আজ কথা বলেন মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে। পাশাপাশি পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন মহিলা কমিশনের সদস্যরা। আমরা দেখেছি বসিরহাটের এই ছাত্রী সে 4 দিন নিখোঁজ থাকার পর সেই ছাত্রীর দেহ পুকুর থেকে মেলে এবং আজ মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে যান সেখানে মহিলা কমিশনের প্রতিনিধিরা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজ মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা গিয়েছিলেন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে, কি আশ্বাস দিলেন তারা, কি কথা হলো তাদের? ইতিমধ্যে জানো তুমি সন্দেশখালীর যে নেজার থানার বিশেষ করে ঘড়িয়াটার যে জায়গায় যে ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছিল, সেই জায়গায় ইতিমধ্যে পুলিশ কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে তার ময়নাতদন্তে এবং তার পরিবারের দাবি ছিল যে তাকে পরিকল্পিতভাবে অর্থাৎ একদিকে রেপ করা হয়েছে এবং ধর্ষণ করে খুন করা হয়েছে এবং যে অভিযোগের ভিত্তিতে পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। প্রথমে নিখোঁজের ডায়েরি করলেও পরেও তদন্তে একটা রুজু হয়। ইতিমধ্যে রাজ্যের পুলিশ কর্তারা গিয়ে ঘটনাস্থলে যায়, যেমন ডিআইজি গিয়েছিলেন এবং গতকালকে এবং পুলিশ সুপার সহ একাধিক পুলিশ কর্তারা গিয়ে সরেজমিনে খতিয়ে দেখেন। আজকে ফরেন্সিক দল আসার কথা, কিন্তু তার মধ্যে কিন্তু জাতীয় মহিলা কমিশনের অর্থাৎ অর্চনা মজুমদার সহ বেশ 4 জন মহিলা কমিশনের দল তার পরিবারের সঙ্গে কথা বলেন। বিশেষ করে ওই ছাত্রীর মা সাগরিকা মুন্ডার সঙ্গে কথা বলছেন। এখনো পর্যন্ত যেটা হচ্ছে তার সব রকম আইনি পরিষেবা, অন্যদিকে এই ঘটনা কি হয়েছিল পুঙ্খানু তাদের মুখ দিয়ে শুনছেন। বিশেষ করে 4 তারিখে কখনই বেরিয়েছিল, কার সঙ্গে গিয়েছিল এবং নিখোঁজ হয়ে যাওয়ার পরে তাদের যোগাযোগ কারোর সঙ্গে করা হয়েছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটাও জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য তারা কথা বলছেন। পুরো বিষয়টা তার সঙ্গে কথা বলে অর্থাৎ তাদের একদিকে আইনি পরিষেবা, অন্যদিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন যাতে এই মৃতা ছাত্রীর পরিবার যাতে সব রকম তারা সাহায্য পান, সব রকম একদিকে নিরাপত্তা, অন্যদিকে বিশেষ করে প্রশাসনের তরফ থেকে সব রকম যাতে ব্যবস্থা হয় এবং যাতে কোনো রকমের গাফিলতি না থাকে তার সব রকমভাবে কথা বলবেন।
এবং এই পরিবারের সঙ্গে কথা বলছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওই বিশেষ করে মৃত ছাত্রীর মা সাগরিকা মুন্ডার সঙ্গে কথা বলে সেই দিনকার ঘটনা এবং গত 4 দিন কোথায় ছিল ওই ছাত্রী সেই বিষয়টা জানছেন। এবং এর আগে সেই জায়গা যেখানে বিশেষ করে যে মৃতদেহ পাওয়া গেছিল ঘটিয়ারা গ্রাম সেই পুকুরে অর্থাৎ দেশের বাড়িতে, সেখানেও সেই পুকুরের সামনে গিয়ে তারা কথা বলছেন, পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। কথা বলে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন এবং রিপোর্ট তৈরি করে সেটা কেন্দ্রকে দেবেন। এখনো পর্যন্ত যেটা হচ্ছে পুলিশ প্রশাসনের পদক্ষেপ নিয়ে কিন্তু যথেষ্ট তৎপর হয়েছে প্রশাসন এবং একের পরে এক কিন্তু ইতিমধ্যে জেরা করছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যেটা পুলিশ সূত্রের খবর। কিন্তু পুলিশ তদন্তের স্বার্থে বলতে চাইছে না যে এই ঘটনায় কারা আছে, কিভাবে জড়িত, পুরোটা তারা তদন্ত ধাপে ধাপে এগোতে চাইছে। ইতিমধ্যে ওই ছাত্রীর মোবাইল ফোন ট্র্যাক করে বিভিন্ন সূত্র খোঁজার চেষ্টা করছে। ওই বিশেষ 4 তারিখে বিকেলবেলা কার সঙ্গে গিয়েছিল, কোন মোটর সাইকেলে উঠেছিল, বাড়ির থেকে 15 মিনিট দূরে রায়পুর বলে একটি জায়গা আছে যেখানে এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা হয়েছিল, সেই স্বাস্থ্যকর্মীকেও কিন্তু পুলিশ তদন্তে এনেছে। অর্থাৎ তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে যে তাদের বয়ান রেকর্ড করে এবং ধাপে ধাপে তারা এগোতে চাইছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে কোন ঘটনা লুকিয়ে রয়েছে, কারা এর সঙ্গে যুক্ত, কিভাবে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু ধাপে ধাপে প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হবে এমনটা জানা গেছে। এখনো পর্যন্ত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যাবে এই ছাত্রী খুনের মূল রহস্য কোথায় লুকিয়ে রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সবজিৎ চক্রবর্তী। নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা। সমবায় ভোটে বোমাবাজির অভিযোগও সামনে এসেছে। একই সঙ্গে নন্দীগ্রামে এগ্রিকালচার সোসাইটির নির্বাচন 1 নম্বর ব্লকে 7টি আসনে 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে এই বোমাবাজির অভিযোগ সামনে এসেছে। নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা। সোমবার এই সমবায় ভোটে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। সৌমজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌমজিৎ, কি জানা যাচ্ছে এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে ঠিক কি অভিযোগ সামনে আসছে, এখনো পর্যন্ত কি আপডেট? কাঞ্চননগর হাই স্কুলে নন্দীগ্রামের এগ্রিকালচার সোসাইটির নির্বাচন ছিল। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু উত্তেজনা শুরু হয়। সকাল থেকেই ভোট গ্রহণ চলছিল নির্বিঘ্নে, কিন্তু যত বেলা গড়া তত উত্তেজনা গড়াতে থাকে। হঠাৎ করেই ভোট গ্রহণ কেন্দ্র থেকে 200 মিটারের মধ্যে বোমা ছোড়া হয় এবং বোমা ছড়ে কয়েকজন দুষ্কৃতী, এমনটাই অভিযোগ। রীতিমতো ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে এবং তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীও উপস্থিত হয়েছে। বোমা ছোড়াকে কেন্দ্র করে কে ছুড়েছে, কারা ছুড়েছে সেটা কিন্তু এখনো অব্দি জানা যায়নি, কিন্তু এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে নন্দীগ্রাম এলাকায়। সৌমজিৎ, এ বিষয়ে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, পুলিশ এবং বিশাল র্যাব উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। তারা খোঁজার চেষ্টা করছে বা কারা বোমা করেছে, কেন করেছে। ভোট কেন্দ্র থেকে মাত্র 200 মিটার দূরে তারা কিন্তু এই নিয়ে তদন্ত শুরু করেছে। গোটা ঘটনা কিন্তু 6 লাখ হয়ে গিয়েছে পুলিশ এলাকায় এবং তারা চেষ্টা করছে কে কোন দলের কাজ এটা বা কোন দুষ্কৃতীদের কাজ এটা, তারা কিন্তু এটা পুরোটাই তদন্ত করে দেখছে। ধন্যবাদ তোমায়। আরো 12 এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। নতুন পেট্রোল পাম্প নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা। গ্রামীণ রাস্তা আটকে পেট্রোল পাম্প নির্মাণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। পশ্চিম মেদিনীপুরের জটাধরপুরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে রাস্তার পাঁচিল ভাঙার নির্দেশ প্রশাসনের। গ্রামীণ রাস্তা আটকে পেট্রোল পাম্প নির্মাণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পশ্চিম মেদিনীপুরের এই ঘটনা, পরিস্থিতি সামাল দিতে অবশেষে রাস্তার পাঁচিল ভাঙার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। নতুন পেট্রোল পাম্প নির্মাণকে কেন্দ্র করে এই উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি। রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুরের জটাধরপুরের ঘটনা এটি। অবশেষে প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়, পরিস্থিতি সামাল দিতে এই রাস্তার পাঁচিল ভাঙার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
আবাসে দুর্নীতির অভিযোগ, নড়ে চড়ে বসল প্রশাসন। বসিরহাট পুরসভার 4 উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, আবাসে আমরা দেখতে পাচ্ছি যে আবাসে দুর্নীতির যে অভিযোগ তা রাজ্যের বিভিন্ন অংশ থেকে সামনে আসছে। আর এবার যে অভিযোগ সামনে এসেছে বসিরহাট পুরসভার 4 জন উপভোক্তার বিরুদ্ধেই এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বসিরহাট থানার পুলিশ শুরু করেছে ঘটনার তদন্ত। আপনাদের জানিয়ে রাখি, বসিরহাট পুরসভার 4 উপভোক্তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। আবাসে দুর্নীতির অভিযোগ সামনে আসছে রাজ্যের দিকে দিকে, আর এবার এই অভিযোগ সামনে এলো বসিরহাটে। আবাসে দুর্নীতির অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হলো, এমনটাই জানা যাচ্ছে। বসিরহাট পুরসভার 4 উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কথা বলবো এই নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আর ঠিক কি অভিযোগ রয়েছে এই 4 উপভোক্তার বিরুদ্ধে? দেখো, নবান্ন নির্দেশে কিন্তু নড়েচড়ে বসেছে বসিরহাট পৌরসভা। ইতিমধ্যে তুমি জানো, বিশেষ করে আমরা মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন যে রাজ্যের দিকে দিকে যে আবাস দুর্নীতি নিয়ে, সেই দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ হয়েছিল। কিন্তু এবার কড়া পদক্ষেপ নিয়েছে বসিরহাট পৌরসভা। যে পৌরসভার বিশেষ করে 5 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ডে এই 4 উপভোক্তা যারা 2018 এবং 19 সালের যে আবাস যোজনার প্রকল্পের ঘরের টাকা পেয়েছিল, অর্থাৎ দ্বিতীয় কিস্তির 1,60,000 টাকা পেয়েছিল, কেউ ঘর না করে টাকা তুলে নিয়েছে, সম্পদ দিয়েছে, কেউ আবার জমি সমেত বিক্রি করে চলে গেছে। এর মধ্যে একজন উপভোক্তা, বিশেষ করে 14 নম্বর 18 নম্বর ওয়ার্ডের উপভোক্তা রবীন বিশ্বাস, তিনি জানিয়েছেন যে তিনি অসুস্থ ছিলেন, 4 বছর ধরে কোনো কাজ করতে পারেননি, যার কারণে তিনি আগামী বুধবার থেকে শুরু হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই আবাস যোজনার ঘরের প্রকল্পের যেভাবে থানায় অভিযোগ হয়েছে 4 জন উপভোক্তার বিরুদ্ধে, কিন্তু এইবারে উপভোক্তাদের কিন্তু মাথায় নতুন করে চিন্তা ভাগ করছে, কোনো রকম ভাবে দুর্নীতি করলে কিন্তু প্রশাসন যে কড়া পদক্ষেপ নেবে তা বলা বাহুল্য। ইতিমধ্যে পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরীর নির্দিষ্টভাবে উপভোক্তাদের নাম লিখে তারা থানায় অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বসিরহাট থানা পুলিশ, যাতে আবাস দুর্নীতি নিয়ে যাতে কোনো রকম ভাবে কেউ টাকা আত্মসাৎ না করতে পারে, তার ঘর না করে টাকা নিয়ে সম্পদ না দিতে পারে, তার সব রকম কড়া পদক্ষেপ দিয়েছে পৌরসভা। ইতিমধ্যে কিন্তু যে জায়গায় দেখা গিয়েছিল, বিশেষ করে 14 নম্বর ওয়ার্ডে অঞ্জনা সেন, তিনি বাড়ির ওপরে ঘর কিছুটা করেই তিনি জমি বাড়ি সমেত বিক্রি করে সম্পদ দিয়েছে, তার খোঁজে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডে বিশেষ করে ইমরান গাজী, যার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘরই করেননি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তুলে নিয়েছেন। জিআই ট্যাগের মাধ্যমে যে টাকাগুলো পুঙ্খানু যেসব এই উপভোক্তাগুলো তাদের নাম, ঠিকানা, জিআই ট্যাগের নম্বর দিয়ে যে অর্থ তুলেছে সেই সব সমেত কিন্তু বসিরহাট থানায় জমা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে বিশেষ করে এই 18 নম্বর ওয়ার্ডের যে উপভোক্তা, তিনি বলেছেন অসুস্থতার জন্য তিনি করতে পারেন, আগামী বুধবার থেকে করবেন। কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ যাওয়ার পরে কি নড়ে চড়ে বসলো যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ উপভোক্তারা টাকা নিয়ে ঘর করছে না, সেই নিয়ে কিন্তু আবার একটা প্রশ্নচিহ্ন উঠে গেল। কিন্তু ইতিমধ্যে যে প্রশাসন, বিশেষ করে পৌরসভা, পঞ্চায়েতগুলো, একদমই সঞ্জিত, অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। আরো বারো এখন সময় আরো একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। এবার নজর রাখবো সিরিয়ার দিকে। সিরিয়ায় পতন প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের। বিদ্রোহের মুখেই দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান বলে এই বিষয়টিকে দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। সিরিয়ার প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে আসাদ পরিবারের 5 দশকের শাসনকালের অবসান হলো সিরিয়ায়, এমনটাই বলা হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। আজই দামাস্কাস ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। بالنازعات وبالمسد أقسمت أن يفنى الأسد بالعاديات الموريات وبالبلد.
আপনাদের জানিয়ে রাখি, যেমনটা জানা যাচ্ছে যে আজই কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা আজ সকাল থেকেই দেখছিলাম সিরিয়ার রাজধানী দামাস্কাসের একাধিক অংশ দখলে যাচ্ছিল বিদ্রোহী সেনাদের, এবং তার পরবর্তীতেই কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনি কিন্তু ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। আমরা কথা বলবো এ নিয়ে। ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি আপডেট রয়েছে এই ঘটনা সম্পর্কে? দেখো, বড় খবর কদিন ধরেই আসছিল সিরিয়া থেকে, এবং অবশেষে কাল রাতে সম্ভবত বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করে নিয়েছে, এবং শেষ মুহূর্তে বিমানে করে সে দেশের যিনি প্রেসিডেন্ট ছিলেন এতদিন ধরে, 2000 সাল থেকে টানা 24 বছর প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তিনি এরোপ্লেনে করে পালাবার চেষ্টা করেছেন। কোনো অসমর্থিত সূত্রের খবর যে তার বিমান আকাশে ওড়ার সঙ্গে সঙ্গেই তাতে গুলি লাগে, বিমানটি দ্রুত পতনের খবরও কোনো সূত্র থেকে বলা হচ্ছে। সেক্ষেত্রে বিমানটিকে যদি গুলি করে নামানো হয়ে থাকে তাহলে প্রেসিডেন্ট যিনি ছিলেন আসাদ তার বেঁচে থাকার সম্ভাবনা কম। এক কথায় বলা যেতে পারে সিরিয়া বিদ্রোহীদের দখলে। এখন এই যে ঘটনা ঘটছে তার দীর্ঘ ইতিহাস আছে। 2011 সালে এই আসাদেরই শাসনের বিরুদ্ধে সেদেশের সাধারণ মানুষ বিদ্রোহ করে, যেটা আরব স্প্রিং বা আরব বসন্ত বলে চিহ্নিত করা হয়। সেই সময় সিরিয়ার সেনাবাহিনীর সাথে এই বিদ্রোহীদের, যারা গণতান্ত্রিক সংস্কার চেয়েছিল, তাদের মধ্যে সংঘর্ষ হয়, এবং সেবারে আসাদের নেতৃত্বাধীন সেনাবাহিনী তারা জিতে যায়। কিন্তু এখন এবারে আর আসাদ তার দুর্গ সামলাতে পারেননি, আসাদের পতন হয়েছে, এ বিষয়ে এখন নিশ্চিত করেই বলা যায়। এখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ শুরু হয়েছে গত কয়েক বছর ধরে, তার যে চরিত্র বা ভারসাম্য এই ঘটনার ফলে দ্রুত বদলে যেতে পারে। সিরিয়ার ঘটনা সম্পর্কে মার্কিন দেশের মনোভাব, রাশিয়ার মনোভাব, ইসরায়েলের মনোভাব, এসবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে গত দুদিন আগে মার্কিন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে যিনি জিতেছেন সেই ডোনাল্ড ট্রাম্প, তিনি একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলেছেন যে মার্কিন দেশের এই যুদ্ধে অংশ নেওয়ার কোনো দরকার নেই, ঘটনা যেমন ঘটতে থাকুক, নজর রাখাই আমাদের কাজ। রাশিয়া এই আসাদের সরকারকে, বাশার আল আসাদের সরকারকে সমর্থন করছিল 2015 সাল থেকে প্রায় 10 বছর। কিন্তু এবারে যখন বিদ্রোহীরা দ্রুত এগোতে থাকে, রাশিয়া খুব বেশি সহযোগিতা করেনি আসাদকে, বা বলা যেতে পারে খানিকটা নিউট্রাল থেকেছে, এবং সেই সুযোগটা নিয়েই বিদ্রোহীরা শেষ পর্যন্ত আসাদকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে। সুতরাং রাশিয়াও এখন বিদ্রোহীদের সম্পর্কে সম্ভবত একটা নিউট্রাল অবস্থান নিচ্ছে। তৃতীয় আরেকটি ওয়ার থিয়েটার যাকে বলে, যুদ্ধের জায়গা, সেটা হচ্ছে ইসরায়েল আরব। এখানে গোলান হাইটস বলে একটি পাহাড়ি অঞ্চল অনেক দিন আগেই ইসরায়েল আরবদের থেকে দখল করে নিয়েছিল। সেই এলাকায় রাষ্ট্রসংঘের বাহিনী নিয়োগ করা হয়েছিল অনেকদিন আগেই, তারা রয়েছে সেখানে, তার মধ্যে অবশ্য ভারতীয় সেনাও আছে। সেই বাহিনীর ওপরে একটা সশস্ত্র আক্রমণের ঘটনা ঘটেছে দিন দুয়েক আগে, এবং সেখানে রাষ্ট্রসংঘের বাহিনীর সমর্থনে ইসরায়েলের সেনাবাহিনী এসেছে, এবং ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে
এই সশস্ত্র লোকেদের সংঘর্ষ হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যে মনোভাব এই বিদ্রোহীদের রয়েছে সেটাও স্পষ্ট হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? এক নম্বর কথা হচ্ছে, সিরিয়া আর আসাদের হাতে নেই। আসাদ এবং তার বাবা দুজন মিলিয়ে 54-55 বছর এই দেশে শাসন চালিয়েছেন। স্বৈরতান্ত্রিক তাদের শাসনে বিরোধী দলের কোনো অস্তিত্বকে স্বীকার করা হতো না বা কাজ করতে দেয়া হতো না, এবং সম্পূর্ণ যেটাকে বলে টোটালিটেরিয়ান গভর্নমেন্ট, অন্য কোনো মত ইত্যাদি রাজনৈতিক মত সেগুলোকে অ্যালাউ করা হতো না। এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দুই, যারা বিদ্রোহী তারা কিন্তু মুসলিম মৌলবাদী, ইসলামী ফান্ডামেন্টালিস্ট ধরনের মনোভাব এদের। এরা সিরিয়া দখল করবার পরে কিভাবে সরকার গঠিত হয়, সিরিয়ার যে বর্তমান সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর সঙ্গে এদের সম্পর্ক কি হয়, সেনাবাহিনী পুরো ভেঙে যায়নি, সেনাবাহিনী রয়েছে, তাদের একটা অংশ আসাদের সমর্থনে লড়াই চালিয়ে যেতে ইচ্ছুক কিনা সেগুলো আমাদের দেখতে হবে। যদিও সর্বশেষ খবর যেটা আসছে সেটা হচ্ছে সেনাবাহিনী বিদ্রোহীদের সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামে যেতে সম্ভবত রাজি নয়। সেক্ষেত্রে বিদ্রোহীদের সরকার গঠন করতে কোনো অসুবিধে নেই। কেমন সরকার সেটা হবে, আরেকটি ইরান ধরনের মৌলবাদী ইসলামিস্ট সরকার হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। এর পরের বিষয় হচ্ছে রাশিয়ার সুবিধে হলো কি অসুবিধে হলো। রাশিয়া সিরিয়ার এই আসাদকে, প্রেসিডেন্ট আসাদকে সমর্থনের মধ্য দিয়ে সিরিয়ার আকাশ সীমা, সিরিয়ার স্থলসীমা ইত্যাদি সামরিক কাজে ব্যবহার করতে পারত। বাণিজ্যিক সম্পর্ক ছিল সিরিয়ার সঙ্গে, সেগুলো কি রাশিয়া হারাবে সেটা দেখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটা নিউট্রাল বলেই এখনো পর্যন্ত মনে হচ্ছে। শেষ পর্যন্ত তারা এই যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা। এছাড়াও রয়েছে আরব দুনিয়া এবং ইরানের ভূমিকা, এবং অবশ্যই ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের ভূমিকা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সিরিয়ায় পতন হলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের, এবং বিদ্রোহের মুখেই দেশ ছেড়ে পালালেন ইতিমধ্যেই প্রেসিডেন্ট আসাদ। যেমনটা জানা যাচ্ছে যে বাথ পার্টির 5 দশকের শাসনের অবসান ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে বিদ্রোহীদের পক্ষ থেকে। আজ সকাল থেকেই কিন্তু রাজধানী দামাস্কাসের একাধিক অংশ ঘেরাও করে ফেলে বিদ্রোহীরা, এবং তাদের সেই বিদ্রোহের মুখে পড়েই প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকারের পতন হলো। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল। আমরা কথা বলবো এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো রাজগোপাল বাবু, যে এই যে সিরিয়ার এই পরিস্থিতি, ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পারছি যে পতন হয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন যে সরকারের, সেক্ষেত্রে যারা বিদ্রোহী রয়েছে তাদের রাজনৈতিক কি অবস্থান, প্রথমেই জানতে চাইবো এই বিষয়টি। হ্যাঁ, দেখুন, যে যারা বিদ্রোহ করেছে সেই 2011 সালে থেকেই বিদ্রোহ চলছে। সিরিয়াতে যে ধরনের গভর্নমেন্ট আছে, যদিও সেটা রিপাবলিক গভর্নমেন্ট, সেটা একটা অটোক্রেটিক গভর্নমেন্ট। এই আল বাশারের যে গভর্নমেন্ট যেটা রয়েছে একেবারে অটোক্রেটিক, সেখানে গণতন্ত্রের মানুষের কোনো স্বাধীনতা নেই। আমেরিকাও খুব একটা পছন্দ করে তাই নয়, তাকে পছন্দ করে ইরান এবং রাশিয়া, মানে পুরোপুরি আর্থিক স্বার্থে। রাশিয়া সেখানকার যে ন্যাশনাল গ্যাস আছে সেগুলোকে তুলে কি করে প্রসেস করে বিক্রি করা যায়, রাশিয়া সেই ধান্দা রয়েছে, এবং সেখানে ওই জন্য সে তো বাশারের গভর্নমেন্টকে রাশিয়াই সাপোর্ট করে গেছে। কিন্তু মুশকিলটা হলো যারা তারকে সরাবার চেষ্টা করেছে তারাও যে খুব একটা সাধারণ মানুষের পক্ষে কাজ করবে সেরকম মনে হয় না। কেন, তারা একটা তারা একটা আল কায়দা জঙ্গির, আল কায়দারই অ্যাফিলিয়েট বলেই আমরা এতকাল জেনে এসেছি। যেভাবে সেই
বাশারের গভর্নমেন্টের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, এই অস্ত্রশস্ত্র জোগাড় করেছে, সব আল কায়দা নেটওয়ার্ককে ব্যবহার করে। তার ফলে মানে সিরিয়ার মানুষ এই মুহূর্তে যে একটা বিরাট বিকল্প ছিল তা নয়, একটা ধরনের অস্থিরতা থেকে আরেক ধরনের অস্থিরতার দিকেই হয়তো যাবে। এখন এই অবস্থায় দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা করেছেন যে সিরিয়াতে আমরা মাথা গলাবো না, সেটা তাদের সমস্যা, তারা বুঝুক। কিন্তু রাশিয়ার স্বার্থ রয়ে গেছে তেল নিয়ে। এখন যেহেতু তারপরে তাদেরকে নতুন করে HTS গ্রুপ, যে যারা জঙ্গি গ্রুপ যারা ক্ষমতা দখল করেছে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে, নাহলে বিরাট আর্থিক ক্ষয় হবে। আর উজ্জীবিত হবে কিন্তু ইউক্রেন, কেননা এটাও কিন্তু যে আল বাসাদের যে হেরে যাওয়াটা, সেটাকে কিন্তু রাশিয়ার পরাজয় হিসেবে অনেকে দেখবে, এবং সেই হিসেবে ইউক্রেন মনে করবে যে রাশিয়ার কিছুটা তো আর্থিক সমস্যার মধ্যে পড়বে সিরিয়ার এই পতনের ফলে। তার ফলে ইউক্রেন কিছুটা উজ্জীবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইরান যেহেতু তাকে সাপোর্ট করতো, হেজবুল্লাহ তারাও ওখানে ছিল, তার ফলে সিরিয়ার এই পতনে কিছুটা উল্লসিত, এই সাময়িক উল্লসিত হবার কথা ইসরায়েলে। তবে যে যারা এসেছে তারাও যে খুব একটা আগামী দিনে বিরাট কিছু করবে তাই নয়। তারা আল কায়দার সঙ্গে ছিল, মাঝে বলেছে তারা আল কায়দা ছেড়ে দিয়েছে। এখনো কিন্তু আমেরিকা বা ইংল্যান্ড এদেশে আল কায়দারই সংগঠন হিসেবে দেখে। তারপরে এই পরিবর্তন যেটা বিরাট কিছু এদেশে পরিবর্তন আনবে বা আন্তর্জাতিক রাজনীতির বিরাট পরিবর্তন আসবে, এই মুহূর্তে সেটা মনে হচ্ছে না। হ্যাঁ, রাজগোপাল বাবু, আরো একটি বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে এই ক্ষেত্রে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার কি ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন? দেখুন, যে পতনটা ঘটে গেল, আমেরিকা তো খুব একটা যে আল আসাদের যিনি সিরিয়ার যে বর্তমান যে রেজিম ছিল তাকে খুব একটা সাপোর্ট করতো তাও নয়, আবার যে বিকল্প তারও সমর্থন কোথাও ছিল না। কিন্তু এই জায়গায় যেহেতু আল কায়দা এসে যাচ্ছে, আমেরিকার আরেকটা বিরাট ভয় আল কায়দা যে এসে, আল কায়দা গোষ্ঠী এসে যাওয়াটা। সুতরাং আমেরিকার উপরে যথেষ্ট তাকে অনেক সতর্ক থাকতে হবে। আর পশ্চিমী দেশগুলো তারাও, হ্যাঁ বুঝেছেন, মানে ব্যাপারটা হচ্ছে একটা রেজিম থেকে এমন একটা রেজিমে আসছে, এই রেজিম ট্রানজিশনটা কারুর পক্ষে সুখকর হচ্ছে না, এইটুকুন বলা যেতে পারে। সুতরাং তাই HTS তারা কিভাবে ক্ষমতা চালায়, হ্যাঁ, ও সিরিয়ার যে যারা চালাতো তারা তো দেশ ছেড়ে পালিয়েছে, প্রেসিডেন্ট যিনি দেশ ছেড়ে পালিয়েছেন পুরো ফ্যামিলি নিয়ে। তাদের ফ্যামিলির বিরাট একটা ইতিহাস রয়েছে, মানে অটোক্রেসি চূড়ান্ত সেখানে ছিল। সুতরাং কিছুদিন মানুষ হয়তো মনে করবে স্বাধীনতা তারা পাচ্ছে, যেন বাংলাদেশে আমরা দেখেছি একই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আবার তারপর এই আল কায়দা গোষ্ঠী তারা কিছুদিনের মধ্যেই তাদের রূপটা নিশ্চয়ই দেখাবে। তারপরে যে আনন্দ সেটা সাময়িক বলেই আমার ধারণা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বাংলাদেশের দিকে। 31শে ডিসেম্বর নাইটে বন্ধ থাকবে বা নিষিদ্ধ করা হলো আতশবাজি এবং ফানুসও। কোনো অবৈধ বিদেশি নাগরিককে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নয়নে আলোচনা চলছে, এমনটাই জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে। জানিয়েছেন এই বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের এই পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ের উপর একদিকে যেমন নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, তার পাশাপাশি এই বিষয়টিও তার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নয়নে আলোচনা চালানো হচ্ছে, এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। ঠিক কি বলা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে, কি জানিয়েছেন উপদেষ্টা, শুনবো। নিষেধ করবে যেন ফানস কেউ না উঠায়। আমাদের বাইরেরও বলছি, কারণ সবাই আতশবাজি ফানস এগুলির জন্য আমরা নিষেধ করি। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ফানস এগুলি কোনোটাই অ্যালাউড না। আচ্ছা, বিদেশি যারা বাংলাদেশে আছে অবৈধভাবে, আপনারা একটা নির্দেশনা দিয়েছেন, সেটার বিষয়ে একটু বলবেন। বিদেশি আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করে। কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোন বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন, এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করবেন। কতজন আছে বলে
আপনারা শুনলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কি বক্তব্য, আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি শাহিদুল হাসান। শাহিদুল, স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ? আরো একটি বিষয় জানতে চাইবো, ঠিক কি কি ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো? স্বর্ণালী, যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, এটি আসলে বাংলাদেশের এই বর্ষবরণ উৎসবকে ঘিরে উনি বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার পরিচালিত হচ্ছে সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের নেপথ্যে যারা কাজ করছেন তারা আসলেই প্রগতিশীল বা উদার মনা মানুষ নয়, যে কারণেই তারা এই মুহূর্তে এসব বিষয়ের উপর নিষেধ আরোপ করছেন। বিশেষ করে নববর্ষ উদযাপনের প্রথম প্রহরে ঢাকা শহরে যান চলাচল এবং জনসমাগমের একটি বিষয় নিষিদ্ধের আওতায় এসেছে। নিষিদ্ধ করা হয়েছে বারগুলো বন্ধ থাকবে এই দিন। ইভেন আতশবাজি বা কোনো রকম উৎসব করা যাবে না, গান বাজনা করা যাবে না, এবং ঢাকার শহরের বাসিন্দাদের বাইরে বের হওয়া যাবে না এই দিন রাত 12টার পরে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে ঢাকার প্রতিনিধি শাহিদুল হাসান। আরো আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।